অনেক দর্শক একসাথে এই প্রশ্ন করতেছেন, সেই জন্য আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন জনাব ফাহাম আব্দুল সালাম, জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত, দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত, নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে? আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে। এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন? যে কারণটা হচ্ছে গিয়ে দেখেন, আমি জানি না উনি কি মনে করেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল। সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। না, ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মাঝে। উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা, ওই 10 লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব কিভাবে বলবো আমি, মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যায়। তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক, আমি মনে করি যে দল হিসেবে বিএনপির যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে। এটা বেটার হচ্ছে টাসল বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি। ইয়েস, ওকে ওকে ওকে, জি। কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট মানে আমি শুধু মানে ইউনূস সাহেবের কথা বলছি না, আমি বলছি যে গভর্নমেন্ট একটা বিশাল মেশিনারি। তখন ওটার মধ্যে তারেক সাহেব আসলে ওনার যে ওজন, পলিটিক্যাল ওয়েট বলছে, সেই কারণে একটা টাসল তৈরি হবে। এটা অ্যাভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে আর একটু সময় নেওয়া উচিত এবং ওনার ইলেকশনের আগেই আসা উচিত। না জনাব সালাম, একটু বোঝার জন্য যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর কেন্দ্রের যে পরিবর্তন, সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে, তাই না? উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড়, তো এইটা তো পৃথিবীর সবাই চায়। জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না? মানে ইউনূস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এর চেয়ে মজা আর কি আছে? এটার অনেক, আমি আসলে ব্যাপারটা কি জানেন, আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে। ওকে, কিন্তু ভাইস ভার্সা। তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত। ওকে ওকে, এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায়, আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন, তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা, মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে। এটা ছাত্রদের জন্য ভালো না। আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম, আমি এই দিকটা ভাবি নাই। জনাব ফাহাম আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন। আমি একটু জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই যে জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে, এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে, আপনি বাজারের কথা বলছিলেন, সেই বাধাটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করতেছে, আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা? আচ্ছা, প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি, আগের প্রশ্নটার 1-2 সেকেন্ডে উত্তর দিয়ে দিই। আগে যেটা আপনি বলেছিলেন, আমার ধারণা যে একটু মনে রাখবেন, অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে, প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার স্বৈরাচারী ক্ষমতা রক্ষার জন্য, সেটা অন্য আলোচনা, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না, তারাই কিন্তু বিশেষ করে সিপিবি কে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা। এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি। গেল 1 নম্বর। এবার আমি আসি, আপনি এখন যেটা বলেছেন, আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে প্রথমে যাই। দেখুন, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সেটা সুনির্দিষ্ট করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যে যদি অন্য কিছু করতে চায়, তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে।
আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন, আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে, আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন। এবার আমি আর একটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই। আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম 12ই অগাস্ট, 8 তারিখে ওনারা ওত নেওয়ার পরে। আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো, তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম, আমি তখন একজন উপদেষ্টা, আমার এই বাদিকে বসা প্রধান উপদেষ্টার সাথে আমার যখন কথোপকথন হচ্ছিল, তিনি টেনে নিয়ে বললেন যে প্রিন্স ভাই, আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন, চিন্তা ভাবনা করেন, তা আমাদের এই সরকারের কাজ 7 দিনের কাজ কি হতে পারে, 30 দিনের কাজ কি হতে পারে, 100 দিনের কি কাজ হতে পারে, আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি। আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কিনা, তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান, সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন, অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এই বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন, এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করে নাই। সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোডম্যাপই তৈরি করতে পারেন নাই। সুতরাং রোডম্যাপ যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন, অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ, যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যমতের ভিত্তিতে, সেই কাজটা করলে আমরা শতভাগ তাদেরকে আমরা সমর্থন করব। আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, কারণ আমি একটু ফাহামের কাছে যাব, যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত? আপনারা যে জানেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি, এই প্রমাণ তো আমি 53 বছরে পাই নাই আসলে। আপনারা যদি জনগণকেই বুঝবেন, তাইলে আর মানে আপনারা জনগণ থেকে এত দূরে কেন? মানে আপনি ষড়যন্ত্রের কথা বলতে পারেন, যারা মুক্তিযুদ্ধকে নাকচ করে দিতে চায়, যারা বামপন্থার উত্থান চায় না, তো তারা কারা? তারা তো আর বাইরের থেকে আসে নাই। প্লিজ ভাই, আমরা আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু জনাব ফাহাম আব্দুল সালামের কাছে। প্রথম চাওয়াটা কি, যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করলো, আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজভী, সে তো শহীদের জীবন দিয়েছে। আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে। আমাদের পত্রিকা আপনি জানেন, একতা এক সময় কাজ করতো, কম্পোজিটর ছিল আতিক, সে জীবন দিয়েছে সরাসরি আমার দলেরও। কিন্তু তাদের পুনর্বাসনের বিষয় এবং আহতদের বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে? আমি আপনাকে একটা তথ্য দিই। এই যে গত মাসের 5 তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম জোটের পক্ষ থেকে, আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল। এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি, আসলে ইন্টারেস্টিংটা কারেক্ট শব্দ না। আমাদের দেখলাম প্রধান উপদেষ্টা, আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো, উনি আহতদের বিষয়ে কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন, আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রপাগান্ডা হয় না, আমাদের মেকানিজমের দুর্বলতা। আমরা একটু হেসে দিয়ে বললাম, বলেন কি? আপনার একটা সরকার তার মেকানিজম, এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি সবাই ছিল, যে এটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন? তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা। এটা 5 তারিখের কথা বললাম। এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনূস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না। মানে উনি বলেছেন 5 তারিখে একেবারে 5 তারিখ, গত মাসের 5 তারিখের কথা বললাম। এবার আসি, আপনি যেটা বললেন, এইটা আমার দুইটা ধারণা, আমি একেবারে সিনসিয়ার জায়গা থেকে কথাটা বলি। একটা হচ্ছে, আপনি দেখবেন যত কথাই বলি না কেন, বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন খালেদ? নিশ্চয়ই আপনি ছিলেন, আমি জানি না, যে এটা আমি একটা সরলীকরণ কথা বলছি। আমরা অতীত দিনে যেদিন টেলিভিশনে, যে আমি একটু হয়তোবা আপনাদের প্রশ্ন উত্তরে তো কথা বলতে হয়, যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটা বেশি বলতাম, তখন বিএনপির লোকজন খুব খুশি হয়ে যেত। আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বা অসাম্প্রদায়িকের কথা বলতাম, আওয়ামী লীগ খুশি হয়ে যেত। কিন্তু সাদা এবং কালোর বাইরে যে বিকল্প একটা শক্তি সমাবেশ আছে, মানুষ এখনো দেখতে অভ্যস্ত না। এই ঘটনা এটা খুব ইন্টারেস্টিং না, যে 2-3টা শব্দের মালিক 2-3টা দল হয়ে গেছে বলে আমরা এরকম মনে করতেছি। মুক্তিযুদ্ধের মালিক আওয়ামী লীগ, গণতন্ত্রের মালিক বিএনপি, বা মানে এটা খুবই ইন্টারেস্টিং। আমরা নিশ্চয়ই এগুলি ভবিষ্যতের বিশ্লেষণে সেটা নিশ্চয়ই আরো উঠে আসবে। প্লিজ ভাই, আমি আসতেছি আপনার কাছে। আপনি কি আমাদের কাছে ফাহাম আব্দুল সালামের কাছে একটা চট করে একটা প্রশ্ন, কারণ